আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এই অধ্যায়টা থেকে পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন আসবে। তোমাদের এখন যেহেতু ফুল সিলেবাস, মিড টার্মও আসবে, ফার্স্ট ইয়ার ফাইনালও আসবে। তো এখানকার চারটা ক্যাটাগরিতে এখান থেকে প্রশ্ন হয়। চারটা ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে ল্যাবে আমরা যে জিনিসপত্রগুলো ব্যবহার করি, প্রয়োজনীয় যেই যন্ত্রগুলো ব্যবহার করে এই যন্ত্রগুলোর পরিচয়। তো আজকের ক্লাসটাতে তোমরা ল্যাবে যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় যন্ত্রগুলোর পরিচয় সম্পর্কে জানবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি একটা অ্যাপ্রন পরে আছি। তাহলে অ্যাপ্রন এটা ল্যাবে কেন পরে থাকতে হবে? আমরা যখন ল্যাবের মধ্যে বিভিন্ন কেমিক্যালস, রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করি, এখানে অনেকগুলো ক্ষতিকর দ্রব্য থাকে। তো কোনো কারণে এটা যাতে ছিটকে আমাদের গায়ে পড়তে না পারে, আমাদের স্কিনে পড়তে না পারে, সেই জন্য মূলত আমরা এই অ্যাপ্রনটা পরে থাকি। তো স্যার, এটা তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, স্যার তাহলে আমাদের জামা কাপড় পরে, জামা কাপড় নষ্ট হয়ে যাবে। অ্যাপ্রন হলে এটা খুব অত বেশি টাকা না, অল্প টাকায় পাওয়া যায়। অ্যাপ্রন হলে মনে করো আমি অ্যাপ্রনটার উপর পড়ছে, অ্যাপ্রনটা পাল্টা আরেকটা নতুন অ্যাপ্রন পরবো। এটা ছাড়া আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে যখন অগ্নিকাণ্ড, আগুন লেগে যায় কোনো কারণে, যে আমাদের এখানে বুনসেন বার্নার দেখতে পাচ্ছ, স্প্রিট ল্যাম্প। তো যখন আগুন নিয়ে আমরা কাজ করি, দুর্ঘটনার কারণে যদি কোনো কারণে জামা কাপড়ে আগুন লেগে যায়, দেখো আমার ভিতরের গেঞ্জিটা খুলতে কিন্তু অনেক কষ্ট হবে, বাট অ্যাপ্রন আমি খুব তাড়াতাড়ি খুলে দৌড়াই চলে যেতে পারবো। সেই জন্য অ্যাপ্রনটা মূলত ব্যবহার করা হয়। এরপর আসো, আমাদের পুরো শরীরে প্রত্যেকটা অংশ অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অমূল্য সম্পদের নাম হচ্ছে চোখ। সেজন্য পরীক্ষা নিরীক্ষা করার সময় যাতে রাসায়নিক দ্রব্য, ক্ষতিকর অ্যাসিড, ক্ষতিকর ক্ষারক, হ্যাঁ, অথবা অন্য কোনো উপাদান আমাদের চোখে এসে সরাসরি আঘাত করতে না পারে, সেজন্য আমরা মূলত একটি গগলস পরি। এই গগলসটার নাম হচ্ছে নিরাপদ গগলস অথবা নিরাপদ গ্লাস বলি। এটা ছাড়া যখন আমরা তাপ দিই, অনেক সময় হয় কি, এরকম টেস্ট টিউবে তাপ দিচ্ছি, নিজের অসাবধানতার কারণে অথবা বন্ধুর অসাবধানতার কারণে সরাসরি কি টেস্ট টিউব থেকে কিছু একটা এসে চোখে আঘাত করছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আজীবনের জন্য চোখ অন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আমরা মূলত সবসময় ল্যাবে যখন কাজ করব, বিশেষত করে এসিড, ক্ষার বা তাপ দেওয়ার কাজগুলো যখন করব, তখন আমরা অবশ্যই অবশ্যই নিরাপদ গগলস পরিধান করব। 3 নাম্বার, তোমরা দেখো আমার হাতে কিন্তু একটা হ্যান্ড গ্লাভস আছে। আমি যদিও তোমাদেরকে এই ভিডিওটা বানানোর জন্য, দেখানোর জন্য এক হাতে পড়ছি, কিন্তু ল্যাবে কাজ করার সময় আমাদের দুই হাতে কি করা থাকতে হবে, হ্যান্ড গ্লাভস পরা থাকতে হবে। হ্যান্ড গ্লাভস কি করবে, এই যে দেখো, তোমরা যখন একটা পাত্র থেকে আরেকটা পাত্রের মধ্যে এভাবে তরল পদার্থ ঢালবে, এই যে দেখো একটা থেকে আরেকটাতে তরল পদার্থ ঢালতে হচ্ছে। তোমার কি মনে আছে যে আমরা এক কাপ থেকে আরেক কাপে চা ঢালার সময় চা কিছু এদিক দিয়ে পড়ে যেত? তাহলে এরকম যাতে কোনো কারণে যদি কোনো তরল বাইরে ছিটকে পড়ে গেলে আমাদের হাতের কোনো ক্ষতি করতে না পারে, বিশেষ করে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারক, যেগুলো ক্ষয়কারী উপাদান, এটা ছাড়া বিষাক্ত যে লবণগুলো আছে সেই লবণগুলো, এগুলো যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য আমরা মূলত হাতে হ্যান্ড গ্লাভস পরি। এটা ছাড়া আরেকটা বিষয় আছে, আমরা পরীক্ষা নিরীক্ষার সময় বিভিন্ন বস্তুকে তাপ দেওয়ার প্রয়োজন হয়। এই যে আমার এখানে যদি স্প্রিট ল্যাম্পে আমরা কি দিচ্ছি, তাপ দিচ্ছি। তো তোমাদের কলেজে, বিশেষ করে সরকারি কলেজগুলোতে তোমার বুনসেন বার্নার থাকে, গ্যাস লাইন থাকে, সেখান থেকে তাপ দেওয়ার কি করা হয়, ব্যবস্থা করা হয়। এখন গরম কোন একটা দ্রবণকে বিকার সহ তুমি যখন ধরে নিয়ে যাবে, হাতে দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য গরম বস্তু কোনোভাবে হাতে ধরা যাবে না। গরম বস্তুকে ধরার জন্য আমরা বিশেষ এক ধরনের গ্লাভস ব্যবহার করি। এই গ্লাভসটাকে বলা হয় জিটেক্স গ্লাভস। এই গ্লাভসটাকে জিটেক্স গ্লাভস বলে। পূর্বে অ্যাসবেস্টস ব্যবহার করা হতো, কিন্তু বিজ্ঞানীরা দেখছে এটা ক্যান্সারের কারণ হচ্ছে, ক্ষতি করতেছে আমাদের স্কিনের, সেজন্য জিটেক্স ফাইবার দিয়ে বিশেষ এক ধরনের গ্লাভস বানানো হয়েছে। এটা আমরা বৈদ্যুতিক কাজ করার সময়ও ল্যাবের মধ্যে ব্যবহার করতে পারবো। এরপর আমরা কাটাকাটির কাজ করার সময়ও ল্যাবের মধ্যে, কাটাকাটির কাজ মানে স্যার, ল্যাবের মধ্যে আমরা অনেক সময় গ্লাস রড কাটি, গ্লাস রড কাটার সময় কি আমাদের যাতে আঙ্গুলগুলো সেফ থাকে, সেই জন্য আমরা জিটেক্স গ্লাভস পরে থাকতে পারি। এটা ছাড়া যখন আমরা ওভেনে কোনো বস্তুকে গরম করি, সেখান থেকে এটাকে সরানোর কাজও আমরা
জিটেক্স গ্লাভস ব্যবহার করতে পারি। তাহলে আমরা তিনটা ব্যবহার অলরেডি পড়ে ফেলছি। অ্যাপ্রন কি কাজে ব্যবহার করা হয়, গগলস কি কাজে ব্যবহার করা হয়, এরপর গ্লাভস কি কাজে ব্যবহার করা হয়, জিটেক্স গ্লাভস কি, এই বিষয়গুলো আমরা জেনে নিলাম। এবার আসলে ল্যাবে ব্যবহৃত কিছু যন্ত্রের সাথে তোমাদেরকে পরিচয় করাই দিই। প্রথমে আমি এখানে দেখো এখানে একটা যন্ত্র নিছি। এই যন্ত্রটার নাম হচ্ছে আয়তনমিতিক ফ্লাক্স অথবা মেজারিং ফ্লাক্স। এর গঠনটা দেখলে তোমরা দেখবা খুব সুন্দর একটি গঠন, অর্থাৎ এর গলাটা সরু লম্বা গলা এবং এর নিচের অংশটা একটু চ্যাপ্টা বা গোলাকার বলা যায়, এরপর একেবারে তলার অংশটা চ্যাপ্টা। এই মেজারিং ফ্লাক্স গুলো 500 মিলিলিটারের, আবার এখানে আমার কাছে আরেকটি আছে, এটি কিন্তু 1000 মিলিলিটারের। দেখো 1000 মিলিলিটারের, তো 500 মিলিলিটার 1000 মিলিলিটার বিভিন্ন আয়তনের হতে পারে মেজারিং ফ্লাক্স গুলো। এগুলো কি কাজে ব্যবহার করব স্যার? এখানে আবার নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ বানানোর জন্য, যেমন দেখো এখানে আমরা অলরেডি একটা দ্রবণ বানায় রাখছি, প্রমাণ দ্রবণ বানানোর জন্য আমরা কি করে থাকি, মেজারিং ফ্লাক্স গুলো ব্যবহার করে থাকি। সুবিধা কি স্যার? এটার এখানে একটা দাগ আছে, এতটুক দাগ পর্যন্ত নিলে 500 মিলিলিটার হয়ে যাবে। এটাতে দ্রবণ নিয়ে দ্রবণকে ভালোভাবে নাড়ানো যায়, ঝাঁকানো যায়। এই যে দেখো এখানে যে দ্রবণগুলো আছে এগুলোকে আমরা ভালোভাবে মিক্স করতে পারবো, ঝাঁকাতে পারবো। এই জন্য মূলত প্রমাণ দ্রবণ তৈরির ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। কোনো কারণে এটাকে যদি গরম করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এটার খালি হাতে ধরা যাবে না, এই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য তোমাকে তাপ নিরোধক, তাপ রোধক যেমন জিটেক্স গ্লাভস পরিধান করে থাকতে হবে গরম থাকা অবস্থায়। আর এটার ক্লিনিং প্রসেসটা একটু জটিল। আমরা নরমালি ক্লিন করার জন্য আমাদের কাছে কিছু ব্রাশ থাকে, দেখো আমার কাছে একটা ব্রাশ আছে। তো আমরা এই ব্রাশটা দিয়ে একটা বিকারকে যেভাবে ইজিলি পরিষ্কার করতে পারো, দেখো দেখো এর সবগুলো পৃষ্ঠে কিন্তু আমরা বিকারকে কি করতে পারছি, বিকারের মধ্যে ব্রাশকে আমরা এভাবে ক্লিন করার জন্য ব্যবহার করতে পারছি। বাট এগুলোর ক্ষেত্রে যেদের মুখটা অনেক লম্বা তার গঠনগত কারণে আমরা অনেক নিচ পর্যন্ত এটাকে নিয়ে এদিকের অংশগুলোকে আসলে ভালোভাবে পরিষ্কার করতে পারবো না। সেজন্য এটা ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে, বিশেষ করে যেগুলো রঙিন বস্তু সেগুলোর ক্ষেত্রে এই দ্রবণগুলো ব্যবহারে সাবধানতা কি করতে হবে, অবলম্বন করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ল্যাবের মধ্যে আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করি তার মধ্যে সবচেয়ে ছোট যন্ত্রটার নাম হচ্ছে টেস্ট টিউব। টেস্ট টিউবে কি করা হয়, টেস্ট টিউবের একটা মুখ খোলা থাকে আর একটা মুখ বন্ধ থাকে। তো এখানে আমরা মূলত বিভিন্ন ধরনের অম্লীয়মূলক, ক্ষারীয়মূলক গুলোর শুষ্ক আর সিক্ত পরীক্ষা করি। যেমন আমি তোমাদের এটা দেখানোর আগে কিছুক্ষণ আগেই এখানে কপার সালফেট দ্রবণের কি করছি, আমরা একটা টেস্ট টিউবে পরীক্ষা করছি, কপার সালফেট দিয়েছে, এরপর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি। দেখো এখানে কপার সালফেটের একটি অধক্ষেপ সৃষ্টি হয়েছে, অধক্ষেপ, ঠিক আছে। এই অধক্ষেপণ বিক্রিয়াগুলো মূলত আমরা টেস্ট টিউবে সংগঠিত করে থাকি। এটা ছাড়া বিভিন্ন দ্রবণকে টেস্ট টিউবে রেখে কি দিতে হয়, তাপ দিতে হয়। তাপ দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের কাছে এরকম সরাসরি হাতে ধরে কি দেওয়া যাবে না, তাপ দেওয়া যাবে না। আমাদের কাছে একটা টেস্ট টিউব হোল্ডার থাকে। তোমরা আজকের ক্লাসে ল্যাবে যেগুলো ইউজ হয় কম বেশি সবগুলোর সাথে পরিচিত হচ্ছে। একটা টেস্ট টিউব হোল্ডার আছে, এই হোল্ডার দিয়ে খুব ভালো করে এটাকে শক্ত করে ধরে তারপর এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে এটাকে কি দিতে হয়, তাপ দিতে হয়। মনে রাখতে হবে মুখটা যাতে বাইরের দিকে থাকে, কোনো কারণে এখান থেকে কোনো কিছু যদি দুর্ঘটনাবশত বের হয়ে যায় তাও যাতে তোমার ক্ষতি করতে না পারে। অনেক সময় দীর্ঘক্ষণ যখন টেস্ট টিউব রাখা হয় তখন দেখা যায় কি এই অংশটা লাল হয়ে যায়, এটা ভেঙে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য টেস্ট টিউবকে গরম করার ক্ষেত্রে অনেক সময় আমরা আরেকটি যন্ত্র ব্যবহার করি, এটার নাম হচ্ছে বিকার। বিকারে প্রথমে আমরা পানি নিই, পানি নিয়ে তারপর আমরা টেস্ট টিউবকে বিকারের মধ্যে নিয়ে মূলত পরীক্ষা করে থাকি। আশা করি বুঝতে পারছো তোমরা। এবার আসো তোমাদের আরেকটি যন্ত্রের সাথে পরিচয় করাই দিই, যে যন্ত্রটির নাম হচ্ছে মেজারিং ফ্লাক্স। এটার নাম হচ্ছে মেজারিং ফ্লাক্স। মেজারিং ফ্লাক্স এটার এক মুখ, এটার নাম হচ্ছে মেজারিং সিলিন্ডার আর এটার নাম হচ্ছে মেজারিং ফ্লাক্স। দুটার মধ্যে পার্থক্য আছে। এটা সিলিন্ডার শেপের, নিচ থেকে উপর পর্যন্ত একই শেপ, আর এটা উপর থেকে নিচ পর্যন্ত সরু হলেও নিচে যেতে যেতে আবার গোলাকার হয়ে তলানিতে গিয়ে একদম কি হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে। কেমন?
তো মেজারিং সিলিন্ডার এটা কি কাজে লাগে স্যার? মেজারিং সিলিন্ডার এটাতে মূলত 10 মিলিলিটার, 20, 30, 40, 50 বিভিন্ন আয়তন পর্যন্ত কি করা যায়, হিসাব করা যায়। দ্রবণ বানানোর জন্য যখন একটা নির্দিষ্ট দ্রবণ মেপে নিতে হয়, আমরা মেজারিং সিলিন্ডারের সাহায্যে কি করে নিই, দ্রবণটি মেপে নিই। দ্রবণ মাপার জন্য এটা প্রয়োজন নেই, সেই জন্য আমি বন্ধ করে দিলাম। দ্রবণ মাপার জন্য মেজারিং সিলিন্ডারের চেয়েও আরেকটি বেস্ট অপশন আমাদের কাছে আছে। যে বেস্ট অপশনটি আছে এটির নাম হচ্ছে পিপেট। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এখানে একটি পিপেট আছে, আমার হাতে এদিকে আরেকটি পিপেট আছে। দুইটি পিপেটের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই পিপেটের কোথাও দাগ কাটা নাই, এজন্য এটাকে বলা হচ্ছে সাধারণ পিপেট। এই পিপেটের নিচ থেকে উপর পর্যন্ত অনেকগুলো দাগ দেওয়া আছে, এই জন্য এটাকে আমরা বলছি দাগাঙ্কিত পিপেট। দাগাঙ্কিত পিপেট আর সাধারণ পিপেট এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে, যেমন আমরা 5 ml থেকে শুরু করে 10 ml, 20 ml, 30 ml, হ্যাঁ 50 ml পর্যন্ত পিপেটের সাহায্যে মাপতে পারি। আমার এখানে যেটা আছে এটাও 10 ml, এটাও 10 ml। আমি সাধারণ পিপেটটা নিয়ে একটু কথা বলি। তোমরা যখন পিপেটের দিকে তাকাবে তখন দেখবা যে পিপেটের একটা উপরে মুখ আছে আর একটা কি আছে, নিচে মুখ আছে। উপরেরটাও সরু, নিচেরটাও সরু, তবে উপরেরটার চেয়ে নিচেরটা একটু বেশি সরু, একটু বেশি সরু। এরপর এর এই মাঝখানের অংশে একটা বাল্ব থাকে, এই যে একটা মাঝখানের অংশে কি থাকে, বাল্ব থাকে, একটু মোটা অংশ থাকে। এখানে সাধারণ পিপেটে একটা গোলাকার দাগ আছে, এই গোল দাগ পর্যন্ত নিলে 10 মিলিলিটার হয়ে যাবে। পিপেট কি কাজে লাগে স্যার? যখন আমরা টাইট্রেশন করি, যখন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি, একটি নির্দিষ্ট আয়তনের দ্রবণ মেপে নেওয়ার জন্য আমরা মূলত পিপেট ব্যবহার করি। যেমন এক্সাম্পল দিচ্ছি, মনে করো আমার টাইট্রেশন করার প্রয়োজন হচ্ছে। এখন টাইট্রেশন করার জন্য আমি বোঝানোর জন্য বলছি, এটা একটা কনিক্যাল ফ্লাক্স, আমি এগুলো একটু ঢেলে ফেলি। আমি ধরে নিলাম এটা কনিক্যাল ফ্লাক্স। এখন কনিক্যাল ফ্লাক্সে আমার 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড কি করতে হচ্ছে, নিতে হচ্ছে। তাহলে এখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে নিব, পিপেটের সাহায্যে এটা দেখব। তবে পিপেট ব্যবহারের আগে তোমাদের সাবধান থাকতে হবে, পিপেট কিন্তু ভালো করে ধুয়ে ফেলতে হবে। স্যার পিপেট ধোয়ার বা পরিষ্কার করার কৌশল কি, কি কৌশলে আমরা পিপেট পরিষ্কার করতে পারি? প্রথমে আমরা সাধারণ পানি দিয়ে পিপেটকে কি করব, ধুয়ে ফেলবো। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এখানে কি আছে, সাধারণ পানি আছে। আমি সাধারণ পানি দিয়ে একবার পিপেটকে ধুয়ে ফেলতেছি। আমার কাছে পিপেট সাকার আছে, এটা রাবার সাকার বলে। তো এটার সাহায্যে আমি অল্প পরিমাণ কি নিচ্ছি, সাধারণ পানি নিচ্ছি। এই যে আমি এটাকে সাকিং করে এই যে সাধারণ পানি নিচ্ছি, নিলাম। নেওয়ার পর এগুলোকে ফেলে দিচ্ছি। সাকারে একটা অপশন আছে, দুইটা আঙ্গুল দিয়ে একসাথে এটা চাপ দিলে লিকুইডটা পড়ে যাবে। এই যে ক্লিন হয়ে যাচ্ছে। তাহলে আগে এখানে যে দ্রবণই থাকুক। আচ্ছা, সাকার ব্যবহারের আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিছু লাস্ট ড্রপ যেটি থেকে যাবে এটা ফেলার জন্য তোমাদের এখানে মাঝখানে একটা মোটা করে দাগ থাকে, এটার উপর 2-3 বার এরকম জোরে কি করবা, প্রেসার করবা, তাহলে দেখবা যে এটা পড়ে গেছে। এখন প্রথমে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি সাধারণ পানি দিয়ে ধুয়ে নিছি। এরপর আমার প্রয়োজন হয় এটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে পরিষ্কার করার। আমরা একই প্রসেসে একবার ডিস্টিল ওয়াটার দিয়ে পরিষ্কার করব। সর্বশেষে আমরা যে দ্রবণটা এখানে নিতে চাচ্ছি সেই দ্রবণটা দিয়ে আমরা আরেকবার পরিষ্কার করব। এভাবে পিপেটকে পরিষ্কার করা যায়। একই কৌশল বুরেটকে পরিষ্কার করার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো যেহেতু আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে প্রত্যেকটা জিনিস একদম অ্যাকুরেট ভাবে দেখালে, সেজন্য আমরা পরিষ্কার করে সরাসরি কিভাবে নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ নিতে হয় সেটাতে চলে যাচ্ছি। আমাদের কাছে এখানে আয়তনমিতিক ফ্লাক্স আছে, মেজারিং ফ্লাক্স। এখান থেকে আমরা 10 মিলিলিটার নিচ্ছি। এখন 10 মিলিলিটার নেওয়ার জন্য দুইভাবে কাজ করা যায়। আমি একটু কাজটা তোমাদেরকে বলি। প্রথমে এটা মুখে করা যায়, অনেক সময় যদি তোমার রাবার সাকার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে মুখে করতে হবে। কিভাবে? প্রথমে এটাকে বাম হাতে আমি ধরছি, এখানে এই যে সরু প্রান্তটাকে নিচে নিয়ে মুখে টান দিতে হবে। ধীরে ধীরে এটা উপরের দিকে উঠতে থাকবে, এক পর্যায়ে এরকম
বৃদ্ধাঙ্গুলি, ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে এখানে মাঝখানে চেপে দিতে হবে। যখন এটা জিরো দাগের উপর উঠে যাবে, কেমন গোল দাগের উপর উঠবে, এরপর ইশারায় এখান দিয়ে হালকা হালকা বায়ু প্রবেশ করাইতে হবে। তখন বায়ুর চাপে এটা নিচের দিকে পড়তে থাকবে। যখন এই গোল দাগ বা বৃত্তাকার দাগ পর্যন্ত আসবে, বুঝে যাবে যে এটা কি হয়ে গেছে, 10 ml হয়ে গেছে। তো এভাবে করা যাবে। কিন্তু তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার এগুলোর ক্ষেত্রে অনেক সময় আমরা নিরাপত্তাজনিত কারণে আমরা কি করে থাকি, আমরা রাবার সাকার ব্যবহার করে থাকি। আমি যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার নিচ্ছি, সেজন্য আমরা রাবার সাকার ব্যবহার করছি। দেখো পিপেটের ব্যবহার, এই যে এটা অনেক সময় পিপেট পিলার দিয়েও করা যায়। আমরা এই যে নিচে একটু বেশি হয়ে গেলে ই যেটা আছে এটা চাপ দিলে হবে। আবার আমরা আর একটু নিলাম, এই যে খাস শেষ। নিয়ে আমরা এই নির্দিষ্ট আয়তনের দ্রবণটাকে টাইট্রেশন করার জন্য আরেকটি পাত্রে নিচ্ছি। এই পাত্রটির নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। আমি আগে কনিক্যাল ফ্লাক্সে নিয়ে নিই, তারপর কনিক্যাল ফ্লাক্সের সাথে তোমাদেরকে পরিচয় করাই দিব। এই যে 10 ml নিয়ে নিলাম। লাস্ট ড্রপটা ফেলার জন্য মাঝখানের অংশে চাপ দিলাম, লাস্ট ড্রপটা পড়ে গেছে। ওকে, এরপর এটাকে আমি আপাতত রেখে দিলাম। তবে এটা ক্লিন করা ছাড়া রাখা ভালো না। এখন আমার কাছে এখানে একটি যন্ত্রে আমরা দ্রবণটা নিয়েছি, এটার নামই হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। কনিক্যাল ফ্লাক্স কি, এর উপরের অংশটা সরু বা চিকন, নিচের অংশটা চ্যাপ্টা বা একটু মোটা প্রশস্ত, একেবারে তলানির অংশটা হচ্ছে চ্যাপ্টা। এটাতে কি নিতে হয়, টাইট্রেশন কালে একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাথে একটা অজানা ঘনমাত্রার দ্রবণকে বিক্রিয়া করাতে হয়। সেই ক্ষেত্রে জানা বা অজানা যে কোনো একটি দ্রবণকে আমরা কনিক্যাল ফ্লাক্সে নিব। আর আরেকটি দ্রবণকে আমরা যে যন্ত্রে নিব সেই যন্ত্রটির নাম হচ্ছে বুরেট। তাহলে বুরেট কি, বুরেট হচ্ছে কাচের তৈরি একটি যন্ত্র, যেমনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, বুরেট কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে এই বুরেটের উপর থেকে নিচের দিকে যেতে যেতে কিছুটা সরু হবে, আরো নিচে গেলে এটা আরো চিকন হবে, আরো নিচে গেলে এটা একেবারে কি হয়ে যাবে, চিকন হয়ে যাবে। এর মধ্যে একটি স্টপার থাকে, স্টপারের সাহায্যে এটাকে বন্ধ করা যায়, আবার খোলা যায়, অর্থাৎ উপর থেকে তরলগুলো যে পড়বে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে এখানে একটা দ্রবণ থাকবে, এখানে আরেকটি দ্রবণ থাকবে। এই দুইটি দ্রবণের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে অজানা ঘনমাত্রা বিশিষ্ট দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করাটাকে আমরা কি বলছি, টাইট্রেশন বলছি। টাইট্রেশনের ক্ষেত্রে এখানে কনিক্যাল ফ্লাক্সে আমাদের নির্দিষ্ট পরিমাণ 1 ফোঁটা বা 2 ফোঁটা নির্দেশক বা ইন্ডিকেটর নিতে হয়। চলো ইন্ডিকেটর কিভাবে নিতে হয় আমি তোমাদেরকে দেখাই। এখানে আমার কাছে একটি নির্দেশক আছে, এটার নাম হচ্ছে মিথাইল অরেঞ্জ। এটার নাম কি, মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ এটি যে রিয়েজেন্ট বোতল, যে বোতলে রাখা আছে এটার নাম রিয়েজেন্ট বোতল। স্যার রিয়েজেন্ট বোতল কি, যেখানে আমরা বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ বানিয়ে দ্রবণটাকে সংরক্ষণ করি, সে বোতলটার নাম হচ্ছে রিয়েজেন্ট বোতল। রিয়েজেন্ট বোতলে এটাকে বিশুদ্ধ রাখার নিয়ম কি, বিশুদ্ধ রাখার নিয়ম হচ্ছে রিয়েজেন্ট বোতল থেকে যখন কোনো কিছু নেওয়ার প্রয়োজন হবে তখন তার জন্য আলাদা আলাদা ড্রপার ব্যবহার করতে হবে। তুমি জুম করলে দেখতে পাবা এখানে মিথাইল অরেঞ্জ লেখা আছে, মানে এই ড্রপারটা শুধু এটার জন্য। আবার অনেক সময় মনে করো ল্যাবের মধ্যে এরকম পাশাপাশি অনেকগুলো কি থাকে, বিভিন্ন ধরনের দ্রবণ থাকে, আমরা এটাকে থাকের মধ্যে সাজায় রাখছি। এখন আমি এটার মুখটা খুললাম, এটার মুখটাও খুললাম, খুলে আবার পুনরায় লাগানোর সময় এটারটা এখানে লাগানো যাবে না। কথা বুঝাতে পারছি? এটা তোমাদের বাসার সয়াবিন তেলের বোতল না, আর মিনারেল ওয়াটারের বোতল না যে একটা ডাক না আরেকটাতে লাগাই দিবা। মনে রাখবা এখানে দ্রবণটি শুধু এতটুকু পর্যন্ত নেই, তার অণু পরমাণুগুলো এখানেও চলে আসছে। ফলে বিশুদ্ধতা রক্ষার জন্য যেটির স্টপার সেটাতে কি করতে হবে, লাগাতে হবে। 2 নাম্বার, স্টপারটা যখন আমরা নিই অনেক সময় অসতর্কতার মতো আমরা এরকম টেবিলে ফেলে রাখি, এরকম রাখা যাবে না। নিয়ম হচ্ছে এটাকে আমাদের মধ্যমা এবং অনামিকা এই দুইটা আঙ্গুলের
মাঝখানে অনেকটা সিগারেট খাইলে যেরকম কি যেভাবে ধরে এরকম করে ধরে তার বাকি আঙ্গুলগুলো দিয়ে আমরা রিয়েজেন্ট বোতলকে নিয়ে কি করব, কাজ করব, যাতে এটা কোনো অপদ্রব্য অবিশুদ্ধ অন্য কোনো কিছুর সাথে এটা কি লেগে না যায়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুধু এক ড্রপ আমাদের মিথাইল অরেঞ্জ লাগবে, এটা ইন্ডিকেটর হিসেবে নিচ্ছি। তাহলে তোমাদেরকে জানতে হবে ইন্ডিকেটর বা নির্দেশক কোথায় যোগ করা হয়, বুরেটে নাকি কনিক্যাল ফ্লাক্সে। উত্তর হচ্ছে কনিক্যাল ফ্লাক্সে। এই যে একটা নির্দিষ্ট ফোঁটা শুধু কি দিছি আমি এখানে, এই এক ফোঁটা শুধু নির্দেশক দিছি কনিক্যাল ফ্লাক্সে। দেওয়ার পর টাইট্রেশন করার প্রসেসটা কি স্যার? টাইট্রেশন করার প্রসেসটা হচ্ছে আমরা কনিক্যাল ফ্লাক্সে নির্দেশক যোগ করার পর, এটা আমি একটু ধুয়ে রাখতেছি ভিডিও বেশি লম্বা না হওয়ার জন্য আমি চেষ্টা করতেছি একটু দ্রুত বলার জন্য কথাগুলো। দেখো তাহলে আমরা কি করব, আমরা এখানে আগে থেকে একটা স্ট্যান্ডের সাথে কি করা আছে, তোমার বুলেটটা লাগানো আছে, যেমনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বুলেট যখন আমরা কাজের শুরুতে ব্যবহার করি তখন এখানে দ্রবণটিকে 0 দাগ পর্যন্ত নেওয়া হয়। আমরা এর আগের ক্লাসে কিছুটা প্র্যাকটিক্যাল করছি, এই জন্য দাগটা কিছুটা নিচে নেমে আসছে। তোমরা ল্যাবের মধ্যে করার সময় 0 দাগ রেখে হিসাব নিকাশ করবা। এরপর এই বুলেটের তলার অংশে কি করতে হয়, এটাকে প্রবেশ করাতে হয়। এরপর ডান হাতে কনিক্যাল ফ্লাক্সের গলাটাকে একটু চেপে ধরতে হয়, বাম হাতে আমরা স্টপারে হাত দিয়ে ফুটাই ফুটাই এখানে দ্রবণ যোগ করা শুরু করি। তাহলে এখানে কি আছে, এখানে আছে ক্ষার অ্যাসিড, এখানে আছে ক্ষার, এখানে আছে অ্যাসিড। তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় প্রশমন বিক্রিয়া হতে থাকবে। আমরা ফুটাই ফুটাই ফেলছি, তোমরা যেমনটি দেখতে পাচ্ছ। তো এখন কতক্ষণ ধরে স্যার আমরা এটা ফেলবো, আমরা আসলে কতক্ষণ ধরে ফেলবো এটা ডিপেন্ড করবে এখানে যে দ্রবণটি আছে এই দ্রবণটি যতক্ষণ কালারটি পরিবর্তন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ফেলতে হবে। এই প্রসেসটাকে বলা হচ্ছে টাইট্রেশন। স্যার বুলেট কেন ব্যবহার করতে হয়? বুলেটের উপকারিতা হচ্ছে এটা কিন্তু ফুটাই ফুটাই দ্রবণ কি করা যায়, যোগ করা যায়, এবং দ্রবণের যে পতন এই পতনটাকে আমরা কিন্তু খুব ভালোভাবে কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। আমরা চাইলে মুহূর্তের মধ্যে দেখো আমরা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছো কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর সাথে সাথে কিন্তু বুলেট বন্ধ করে দিয়েছি, টাইট্রেশন শেষ হয়ে গেছে। যেহেতু প্রথম অধ্যায়ে টাইট্রেশনের অত বেশি হিসাব নিকাশ নাই সেই জন্য আমরা হিসাবটা দেখাচ্ছি না, কিন্তু চতুর্থ অধ্যায়ে যখন আমরা পড়াবো, দ্বিতীয় পত্র যখন পড়াবো তখন এখানে কতটুক পর্যন্ত বুলেট এটা নেমে আসছে তারও একটা কি করতে হবে, হিসাব করতে হবে। তাহলে চলো আমরা একটু সামারি করে ফেলে। আমরা কি দেখছি, আমরা এই যন্ত্রটা সম্পর্কে জানছি, এটার নাম হচ্ছে মেজারিং সিলিন্ডার। আমরা এই যন্ত্রটা সম্পর্কে জানছি, এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। আমরা এটা সম্পর্কে জানছি, এটাকে বলা হচ্ছে রিয়েজেন্ট বোতল। এরপর আমরা এই যন্ত্রটা জানছি, এটার নাম হচ্ছে মেজারিং ফ্লাক্স। এটার নাম কি? মেজারিং ফ্লাক্স। এরপর বুলেটে একটা তরল একটা দ্রবণ থেকে একটা পাত্র থেকে আরেকটি পাত্রে নেওয়ার সময়, বিশেষ করে টাইট্রেশন বুলেটে নেওয়ার সময় আমাদেরকে এখানে কাচের তৈরি আরেকটি যন্ত্র ব্যবহার করতে হয় যেটাকে ফানেল বলে। ফানেলের সরু অংশটাকে দিয়ে এরপর যোগ করতে হয়। এরপর ডিস্টিল ওয়াটার যোগ করার জন্য আমরা একটা বোতল ব্যবহার করি, এই বোতলটিকে বলা হয় ওয়াশ বোতল। এটাকে কি বলা হয়? ওয়াশ বোতল। ওয়াশ বোতলটা প্লাস্টিকের তৈরি, তার উপরের মুখে রাবার যুক্ত একটি কর্ক থাকে, তার উপরে একটি সরু ছিদ্র থাকে, সেদিক দিয়ে একটি বাঁকানো নল প্রবেশ করানো থাকে। এটার উপকারিতা কি, যখন এভাবে আমরা কি করি ফানেল দিয়ে কোনো কিছু যোগ করি, ফানেলের গায়ে অনেক কিছু লেগে থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা খুব সাবধানতার সহিত এটাকে চাপ দিলে এই যে দেখো ফানেলের গা বেয়ে বেয়ে ওই দ্রবণগুলোকে ভিতরে যোগ করে দিতে পারি খুব সুন্দর করে। এটা ছাড়া বিভিন্ন প্রমাণ দ্রবণ বানানোর সময় যখন নির্দিষ্ট আয়তনের দ্রবণ প্রয়োজন হয় তখনও কিন্তু ওয়াশ বোতল কি কাজে আসে। এটার নাম ছিল স্পিরিট ল্যাম্প, এটার নাম ছিল ড্রপার, তারপর এটা ছিল বুলেট, এটা পিপেট, এটা হচ্ছে বুলেট। আশা করি তোমরা প্রাথমিক যে ধারণাগুলো আছে ল্যাবের ধারণাগুলো বুঝতে পারছো। তোমাদের ক্লাসে কেমন লাগছে সেটা আমাকে জানাবে, এবং একই সাথে পরবর্তীতে কোন টপিকের উপর আমরা ভিডিও বানাবো সেটা আমাদেরকে জানাই দিবে। সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।